হ্যাঁ, এনটিআরসির নিবন্ধিত নির্বাহী আমি নীলিমা চক্রবর্তী সকলকে স্বাগত জানাচ্ছি। পরে আজকে অন্য বিষয়ে একটু আলোচনা করব। যেহেতু ছেলের পরীক্ষা চলছে, ছেলে পরীক্ষার হলে আর আমি যেহেতু অপেক্ষা করছি, ভাবলাম সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথাটা সেরে নিই। তো যাই হোক, এখন আপনারা যে বিষয়ে আমি আজকে প্রথমেই বলবো সেটা হচ্ছে যে এনটিআরসির চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি দেখা করেছিলাম এবং লং টাইম কথা বলছিলাম, প্রায় 3 ঘন্টা। তো সম্প্রতি একটা ভিডিও কেউ প্রচার করে দেখাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে সে নিজেই ভালো জানে, আমি এত কিছু বুঝি না। আমি যেটা বলছি যে চেয়ারম্যান স্যার যে কথাগুলো বলছেন যে উনি সবটাই ভালো বোঝেন, আমি যতটুকু যা না জানি উনি সে বিষয়গুলো জানে, উনি কিন্তু ঠিক কথা বলছেন। এক, দ্বিতীয়ত আপনারা নিজেরাই বিচার করেন, যদি আপনি কাউকে বোঝানোর জন্য সময় ব্যয় করেন এবং সেই বোঝানোটা কী ছিল, বোঝানোটা ছিল আন্দোলন করে কোনো লাভ হবে না, আপনারা রিভিউ রায় নিয়ে আসেন, তারপরে আপনাদের নিয়োগ এমনিতেই হবে। কিন্তু তার আগে যদি আপনার রিভিউ করার আগে আন্দোলন করেন, বিভিন্নভাবে তা করতেই পারেন, কিন্তু যত জায়গায় দৌড়ান না কেন, যত উপরে ব্যক্তির কাছে যান না কেন, কিন্তু কেউ সবার কাছ থেকে ফেরত আসতে হবে, এসে আপনাকে বলবে যে ওই রিভিউ রায় ছাড়া হবে না, আইনে আপনি বাধা পড়বেন। এরকমভাবে এনটিআরসি চেয়ারম্যান মহোদয় আমাকে বলেছিলেন। তো এটা কিন্তু বাস্তব সত্য কথা, উনি বলেছিলেন এটা। এখন আপনি স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, আপনি কোনো ব্যক্তিকে বোঝানোর পরে আবার আপনি আন্দোলন করলেন, করার পরে আন্দোলনের ফলটা কী হলো, 13 তারিখের ফলটা হচ্ছে আমরা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন চেয়ে 1 থেকে 12তমদের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন চেয়ে আমরা কিন্তু আন্দোলন করছিলাম এবং সেটারই আবেদন করা হয়েছিল যে 1 থেকে 12তমদের নিয়োগের জন্য একটা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা হোক। তো এইটার ফলাফলটা কি আসছে, ওরা সিনিয়র সচিব মহোদয়ের কাছে বিষয়টা যখন বিশেষ সহকারী ট্রান্সফার করছে, তখন উনি আমাদেরকে জানাই দিলেন যে ওই অ্যাপিলেট ডিভিশনের রায় এই নিয়োগের সাংঘর্ষিক, সুতরাং যতক্ষণ না অ্যাপিলেট ডিভিশনের রায় আপনার পক্ষে আসবে ততক্ষণ আমাদের কিছু করার নেই। পরে এই যে জিনিসটা চেয়ারম্যান মহোদয় আমাকে অনেকটা সময় দিয়ে বলে দিছিলেন যে আপনি যত দূরে যান না কেন, যত আন্দোলন করেন না কেন, ফলাফল একটাই আসবে। এবং সেই আন্দোলনের ফলাফলটা আমরা সেদিন পেয়েছিলাম গত 26 তারিখে, এবং তিনি এটাই বলে দিয়েছিল যে যতক্ষণ না রায় আপনাদের পক্ষে আসবে ততক্ষণ এটা সম্ভব না। তাহলে এখন চেয়ারম্যান মহোদয় যদি বলেন যে ওনাকে সময়টা দিছিলাম 3টা ঘন্টা, এখন অনর্থক হয়ে গেল সময়টা, উনি কিন্তু এটা ঠিক বলেছেন। আপনি নিজেরাই ধরেন, একজন ব্যক্তিকে আপনি যদি কোনো বিষয় নিয়ে বুঝান তারপরে সেই কাজটাই করে, তাহলে আপনিও বলবেন। তো এই দিক থেকে কিন্তু চেয়ারম্যান মহোদয় ঠিক বলছে, কারণ আমরা মানতে পারিনি। এই মানাটা শুধু যে আমি পারিনি তা না, অগণিত লোক বারবার তারা আন্দোলন চেয়েছে, যার কারণে আন্দোলন দেওয়া হয়েছে। এখনও কিছু লোক, আমি যেখানে বলছি যে রিভিউটা না হইলে আর কিছু করার নেই, তবে হ্যাঁ 1 থেকে 17তমদের জন্য যে গণবিজ্ঞপ্তি হওয়ার কথা সেটা কিন্তু এখনও চলমান, সেটার রায় এখনও আইনগত মতামত নেওয়া হচ্ছে এবং সেই আইনগত মতামতটা গত বৃহস্পতিবারও একটা এনটিআরসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একটা রায়ের আইনগত মতামত আসছে। সেই মতামতটা এরকম যে চাওয়া হয়েছিল 11ই নভেম্বর, যেটা যে 71 মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি দেয়া হোক। তো এনটিআরসি সেটাই পাঠাইছে যে 71 মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া যায় নাই, বুঝতে পারছেন। এখন এই বিষয়গুলো হচ্ছে কি, একবার এনটিআরসি একবার শিক্ষা মন্ত্রণালয় এইভাবেই চলছে। এর
বাইরে কিন্তু আর কিছুই হচ্ছে না। তো যাই হোক, এখন বিষয়গুলো হচ্ছে যে আপনি যদি বলেন, এবার বলছে সবাই যে দিদি এবার আন্দোলন এবার করেন, তাহলে অনেক লোক হবে। অনেকে ধান কাটার সিজন ছিল, তারপরে অনেকে ছেলেমেয়ের পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলে লোক পাবেন, এবার একটা বড় করে আন্দোলন করেন, তাহলে দেখবেন আমাদের নিয়োগ হবে। এগুলো মানুষ কিন্তু এগুলো মতামত দেয়, মানে বিভিন্ন রকমভাবে ফোন করে একই কথা বলে। এখন আপনি আন্দোলন করতে গেলেন, যাওয়ার পরে হয় আপনার সেই সংখ্যাটা যদি অধিক আসে তাহলে ঠিক আছে সফল, যদি না আসে সেই আপনি যদি প্রশাসনকে চাপ দিতে পারেন তাহলে প্রশাসন নিয়ে যাবে কি করবে, ওই কথা বলাবে, কাদের সাথে কথা বলাবে, উপদেষ্টা, বিশেষ সহকারী, সিনিয়র সচিব কিংবা আইন উপদেষ্টা। এখন বিষয় হচ্ছে যে আমরা এই পর্যায়গুলো কিন্তু অলরেডি সেরে ফেলছি। উপদেষ্টা বলেন, প্রতিমন্ত্রী পদমর্যাদা বলেন, সিনিয়র সচিব বলেন, সচিব বলেন, যুগ্ম সচিব, উপসচিব, আইন উপদেষ্টা, মতামত শাখার সচিব আইন মন্ত্রণালয়ের, আমরা প্রত্যেকটা জায়গাতে কিন্তু কাজগুলো সেরে ফেলছি এবং প্রত্যেক জায়গায় কি পাচ্ছি সেটা আপনাদের সর্বসময় দেওয়া হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশনের রায় আমাদের বিপক্ষে। এখন আপনারা এখনও যদি বলেন আন্দোলন করবেন, করতেই পারেন। আপনি যদি বলেন যে দিদি আপনাকে নামতে হবে, হ্যাঁ নামতে হবে। এখন আমি যেহেতু দায়িত্বটা নিয়েছিলাম, এখন আমার দায়টা থেকে গেছে, সেই দিক থেকে আমি বলতে পারি হ্যাঁ নামতে পারি। কিন্তু দেখেন 13 তারিখে আমি আপনাদের একটা জিনিস খুব সুন্দর করে বুঝাইছিলাম যে রায় আমাদের পক্ষে নাই। এখন যদি আপনি কিছু পেতে চান তাহলে সেই জনসংখ্যার উপস্থিতি দিয়ে পেতে হবে। এটা বারবার করে বোঝানোর পরেও কিছু লোক যেমন বিভ্রান্ত ছড়াইছে, আপনারা বিভ্রান্ত হয়েছেন। বিভিন্ন নির্বাহী আদেশ, আমাদের নিয়োগের নির্দেশনা এসে গেছে, এই ধরনের মিথ্যা কথার বশবর্তী হয়ে তারা প্রচার করে গেছে যাতে আন্দোলনটা নস্যাৎ করা হয়, আন্দোলনে যাতে কোনো লোক উপস্থিত না হতে পারে, যাতে আন্দোলনের ফলাফল সফল না হতে পারে। এইটার জন্যই কিন্তু এই কাজগুলো করে গেছে। এখন এই কাজগুলো করার পরে কি হলো, 13 তারিখে যে জনসংখ্যা আসলো, কিন্তু সেই জনসংখ্যাটা ছিল অল্প হইলেও তারা কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল, মারমুখী ছিল এবং তারা দাবি আদায়ের জন্য একদম বদ্ধপরিকর ছিল। এবং তাদের কারণেই কিন্তু আমরা মন্ত্রণালয়ে বিশেষ সহকারী যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ওনার সাথে দেখা করতে পারছিলাম, যদিও আমাদের উদ্দেশ্য ছিল উপদেষ্টার কাছে যাওয়া, কিন্তু উপদেষ্টা অসুস্থ, যার কারণে ওনার বিশেষ সহকারীর সাথে আমাদের সাক্ষাৎ হয়, আলোচনা হয়। উনি কিন্তু একদিনের সময় চেয়ে নিয়েছিলেন। দেখেন দাবি, আমরা যদি সেইভাবে আন্দোলনটা জোরদার না করতাম তাহলে কিন্তু 24 ঘন্টা ওনারা টাইমটা দিছিলেন, 24 ঘন্টার, কিন্তু আমাদের যদি সংখ্যাটা আরও বেশি থাকতো, আরও একটু বেশি, মানে যে লোকটা আসছিল তার ডবল হতো, তাহলে কি 24 ঘন্টা কেন, একদিনেই সম্ভব ছিল, ওই দিনই। আবার দেখেন যদি 24 ঘন্টা টাইম নিল, তখন কিন্তু মাঠ থেকেই বলা হলো দিদি আমরা আগামীকালেই থাকবো, আমরা আমাদের এখান থেকেই আমরা একটা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন আমাদের জন্য দেবে, এটা দেখে বাড়িতে ফিরবো। ভালো কথা। তাহলে কি উচিত ছিল সব দলের বা সব গ্রুপের কি প্রয়োজনটা ছিল, যেহেতু একটা জায়গায় পৌঁছে গেছে তাহলে সবাই মিলে যোগ হওয়ার দরকার ছিল। আমি কিন্তু সবাইকে আহ্বান করছিলাম, আসছে কি, আসেনি, বরং তারা আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য আরও বেশি তৎপর হলো। আপনি যখন বললেন যে এটা অ্যাপিলেট ডিভিশনের রায় বিপক্ষে, এখন তো কিছু করার নাই। এনটিআরসি চেয়ারম্যান যেটা বলছিল আমাকে সাক্ষাতে, উনি আমাকে 2 ঘন্টা 22 মিনিট টাইম দিছিল, মানে প্রায় 3 ঘন্টা বলতে পারেন। এবং সেই 3 ঘন্টা টাইমে উনি অনেকভাবে আমাকে বুঝাইছে, যদিও তেনার বুঝটা আমরা নিতে পারিনি, কারণ নিয়োগ তো আমার দরকার না। এই জন্য উনি যতই বোঝাচ্ছেন যে আপনাদের নিয়োগের চান্স 0%, আন্দোলনে যে কি করবেন, আন্দোলনে যান, যত উপরে যান সেই তো আপনাকে আইনে বাধা পড়তেই হবে, এইভাবে কিন্তু বলেছিলেন। এখন একজন মানুষ বোঝালেন যিনি পদমর্যাদা এবং ক্ষমতাসীন এবং সেই দায়িত্বে রয়েছেন,
এখন তারপরেও আমরা সেই আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের ফলাফল আসছে, সেই এনটিআরসি চেয়ারম্যানকে ডেকে পাঠাইছে। এনটিআরসি চেয়ারম্যান বলছে আইনের বাইরে কিছুই করা যাবে না, ফলাফল এক হলো না। সেই জন্য উনি বলছেন, উনি যেটা মানে ওনারে 3 ঘন্টা টাইম দেওয়াটা আমার অনার্থক হয়ে গেছে। উনি সব কিছুই বোঝে না, ওনার সাথে কথা বলে বুঝলাম সব কিছু বোঝে, কিন্তু তারপরও আমার সময়টা হয়েছে, এটা বলতেই পারে। আমি মনে করি উনি খুব উপযুক্ত একটা কথা বলছে। আমার জায়গায় আমি থাকলে, আমি যদি দায়িত্ব নিয়ে কাউকে বোঝাইতাম, বলতাম যে ভাই তুমি এটা পাবা না, তুমি এটা চেয়েও না, তুমি চাইলেও যেখানে যাও না কেন এটা পাবা না, সেটার পরে যদি সে সেই কাজটাই করতো, তাহলে আমি তাকে একই কথা বলতাম যে আমি তোকে সময় ধরে বুঝাইলাম, আমার বোঝানোটা অনর্থক হয়ে গেছে, তাই না? সেটাই চেয়ারম্যান স্যার বলছে। তো আমি এটাকে যারা প্রচার করছে, আমি বললাম যে এটা আমাদের পজিটিভ দিক, এবং ওনার সাথে যে আমার কথা হয়েছে দীর্ঘক্ষণ, সেটার প্রমাণ আপনারা পেয়েছেন, এবং অনেক বিষয় নিয়ে হয়েছে, সেটারও আপনারা বুঝতে পারবেন। আমি মিথ্যা কথা বলি না, এই হলো আমার একটা জীবনের চরমতম, এটা আমাকে মাঝে মাঝে খুব বেকায়দায় ফেলাই দেয়। মানে আমি সত্যিটা বলি বলে আমি নিজেই নিজের ইসেতে বেকায়দায় পড়ে যাই। যারা মিথ্যা বলে, প্রতিনিয়ত ছল চাতুরি করে, দেখবেন মানুষ ওই ছল চাতুরির পিছনে ছোটে বেশি, ঠিক আছে? তা আমি এইটাতে কোনো করি না। এখন আমার কথা হলো, পরীক্ষা যেহেতু ছেলে মেয়েদের চলছে, আমার আপনার সবার ছেলে মেয়েরই চলছে, তাই না? তো পরীক্ষা শেষ হবে, শেষ হওয়ার পরে জনমত জরিপ তার মধ্যেই হবে। এখন আপনারা এখনও বলেন যে এনটিআরসিতে যে ইয়ে করেন দিদি, এনটিআরসি শাটডাউন দেন, এনটিআরসি বন্ধ করেন, ওইখানে কি পাবেন বলেন তো? ধরেন আমরা 200, আমার মনে হয় 200-250 বেশি লোক কখনো আমি পাইনি। হ্যাঁ, পাইছিলাম একবার 300-350 লোক হয়েছিল সম্ভবত। আমি ধরে নিলাম সব গ্রুপিং বাদ দিয়ে আমি 200, সে 200, আমার ম্যাক্সিমাম লোকই মিনিমাম 150 লোকের মতো আছে, যারা একবার এই দল যখন আন্দোলন ডাকে তখন সেখানে যায়, আবার ওরা যখন ডাকছে সেখানে যায়, এদের কোনোই নেই, মাঠে যে কাজ করছে তার জন্য যায়। থাকলো কারা? ধরেন ওদের 100, আমাদের 100, তো এইখানে যদি 150-200 হয়, কত পাবেন? 350-400 লোক নিয়ে আপনি দাবি আদায় করবেন, এটা কি বলবো আমি, এটা আমার বলার ইচ্ছা নাই। কারণ আমাকে গত 26 তারিখেও আমার কাছে একাধিক লোক জিজ্ঞাসা করছে মন্ত্রণালয়, আপনার নিয়োগ বঞ্চিত সংখ্যা কতজন? তো আমি বলছি যে স্যার, নিয়োগ বঞ্চিত সংখ্যা আমি জানি না সঠিক কত আছে। তো বলছে কোনো ইয়ে করেননি, জানা নেই। তাই আমি বললাম স্যার দেখেন, মাঠে কখনোই লোক 500-600 বেশি পায়নি। তো যেহেতু মাঠে পাইনি 500-600 বেশি, তাহলে আমি এইটাকে 10 গুণ করে ধরে নিছি যে 5000 থাকতে পারে, 5000 কম থাকতে পারে, 7000 থাকতে পারে, যেটাই থাকুক সেটা 10,000-এর নিচেই থাকবে, এর বেশি না। নিয়োগ বঞ্চিত, নিয়োগ প্রত্যাশী, আমি নিয়োগ প্রত্যাশীর সংখ্যাটা দিয়ে নিয়োগ বঞ্চিত সংখ্যা প্রকাশ করছি। এখন কেউ যদি বলে যে 6 লক্ষ সনদ দিছিল আপনাদের নিয়োগ বঞ্চিত সংখ্যা 1-1.5 লাখ, আমার এতে কিছু যায় আসে না। কারণ আমি মাঠে যে লোকটাকে পাবো, এরা অরিজিনালভাবে নিয়োগটা চায়, এদের বুকে বলে নিয়োগ প্রত্যাশী, আর আমি সেই নিয়োগ প্রত্যাশীকে ধরে নিয়োগ বঞ্চিত সংখ্যাটা 10 গুণ করে প্রকাশ করছি। এখন যাই হোক, এখন অনেক কথা হয়েছে। এখন আপনারা আন্দোলনে যেতে চান কি রিভিউতে যেতে চান, কিংবা আন্দোলন ও রিভিউ দুটোতেই চান, ভাই আপনার জন্য আমি আবারও রাজপথে নামবো, আবারও আন্দোলনে ডাক দিতে রাজি আছি। কিন্তু আপনি তো সেই, যারা আসে তারা আসবে, যারা আসে না তারা আসে না, যারা গ্রুপিং করবে তারা করবে, যারা বিভ্রান্ত ছড়াবে তারা ছড়াবেই, তাহলে কি পাবেন? এবারে আরেকটা দল দেখেন, আমি গত দিন মন্ত্রণালয়, দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক, আমরা যেহেতু ডিসি বিশেষ সহকারী আমিনুল ইসলাম স্যারের সাথে দেখা করতে, তো ওনার সাথে সকালে যখন আমরা ঢুকলাম, ঢোকার পর বললাম স্যার আমাদের 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, এরপরে 13 তারিখে, পরে 14 তারিখে আমাদেরকে 6-7 দিনের টাইম দেওয়া হয়েছে, আমরা সেই হিসেবেই আসছি, স্যার আমাদের রেজাল্ট কী? আমরা এটাই প্রশ্ন জিজ্ঞাসা করছি। তো উনি যখন এটা জিজ্ঞাসা করছি, তখন উনি কি বললেন,
খাতার মধ্যে লিখে দিলেন সিনিয়র সচিবের সাথে কথা বলুন বলে সিগনেচার করলেন। তখন আমি আবার ওনার এটা দেখে আমি বললাম, স্যার সিনিয়র সচিবের সাথে কথা বলবো, তাহলে স্যার আপনারা আমাদের জন্য কিছু করবেন না? তখন উনি বললেন কি, হ্যাঁ আমি মিটিংয়ে ওনাকে বলবো, ওনার সাথে আমার আজকেই মিটিং আছে, তো মিটিংয়ে আমি ওনাকে বলবো। সচিবকে বললেন যে এই কাগজটা তখন বের করে দিন, আমি বলবো। তো ঠিক আছে, আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর জানতে পারলাম যে হ্যাঁ মিটিং হবে। তো আমরা মিটিং হবে বলে অপেক্ষা করতে করতে সিনিয়র সচিব মিটিং শেষে আমরা কিন্তু আবারও বিশেষ সহকারীর কাছে গেলাম। যার পরে বললাম যে স্যার আমাদের জন্য কি ভাবছেন, কি করছেন? তখন উনি আমাকে বললেন যে এইখানে আপনাদের বিষয় নিয়ে যে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব কিছু আপনাদের সিনিয়র সচিব জানাবেন, আপনারা একটু সিনিয়র সচিবের সাথে কথা বলুন। এইটা বলে কিন্তু ওনার দায়টা কিন্তু উনি এড়িয়ে গেলেন। আপনারা বুঝতে পারছেন, ওনার দায়টা কিন্তু শুধু না, একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা না থাকলে উনি সব কিছু দেখাশুনো করেন, সব কিছু ওনার এই সাথে হবে। তাহলে সেই যার কাছে গেলাম, এটা এর থেকে উচ্চ পর্যায়ে আমাদের নিয়োগের ক্ষেত্রে নাই। এখন সেইখানে যাওয়ার পরে উনি পাঠাই দিলেন সিনিয়র সচিবের কাছে, মানে দায়টা এড়িয়ে গেলেন, জবাব দেওয়ার থেকে তিনি এড়িয়ে সিনিয়র সচিবের কাছে পাঠাই দিলেন। আমরা গেলাম, যার পর শুনলাম উনি লাঞ্চ করবেন, নামাজ পড়বেন, পরে কথা বলবেন, ভালো কথা। তো আমরা অপেক্ষা করতে করতে যখন সিনিয়র সচিব আসলেন, আসার পরে পুরো রুমতে মানে প্রায় অনেক লোক, প্রায় 100-র উপরে লোক। তো আমরা প্রায় 35-36 জন কথা বলে যাওয়ার পরে আমাদের সময় আসলো। তখন আমি দেখলাম যে আমরা যেখানে বসে আছি তার গেটের কাছে আমির ভাইও দাঁড়ায় আছে। তো আমির ভাই আছে, তো আমির ভাই স্বাভাবিকভাবে আমাদের মধ্যে তো এমন গন্ডগোল নেই যে কথা বলবো না কিংবা দেখা হলেই সৌজন্য আলাপ করব না। আমাদের মধ্যে কিসের গন্ডগোল? মতবাদ ভিন্ন থাকতেই পারে, কিন্তু আমরা মানুষ তো, এবং একসাথে আমরা 7 মাস একটা আন্দোলন করেছি, সম্পর্ক তো থাকবেই, তাই না? আর আমরা কেউ কাউকে ওই সামনাসামনি, আমার মনে হয় না আমরা আমির ভাইকে ছোট করছি, না আমির ভাই সামনাসামনি আমাকে ছোট করছে। ঠিক আছে, হ্যাঁ তাদের কিছু চেলাবেলা, যাদের মানে ইয়েটা বেশি, যেটা বলতে পারেন যে তাদের কারণেই অনেক রকমের বিভ্রান্তকর তথ্য এবং আমাদের এক হওয়া অনেকে প্রশ্ন করে, সেটা আসলে এই মানুষগুলোর জন্য আসলে কোনোভাবেই সম্ভবপর হয়ে ওঠে না। কারণ এত নোংরা এরা, যে এদের কথা বলার বাহুল্য। ওরা যে ভাষা ব্যবহার করে, ওরা যে কথাগুলো লেখে, ওরা যে ধরনের মন্তব্য করে বিভিন্ন গ্রুপগুলোতে, সেইগুলো দেখার পরে আমার ইচ্ছা করে না এদের সাথে কথা বলি কিংবা কোনো রুচি থাকে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখি, যে যোগাযোগের ক্ষেত্রে বলেন, নিয়োগের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে। এখন আমার কথা হলো যে আমির ভাই ছিলেন, আমরাও ছিলাম, কি কথা হয়েছে, আমরা কাদের জন্য চেষ্টা করছি, সেই 1 থেকে 12তম। ওরা যে প্রচারটা করে যে নীলিমা গ্রুপ শুধু গুটি কয়েকের জন্য চেষ্টা করছে, এটা প্রচার করে। আর একটা কী প্রচার করে, সেটা হচ্ছে গুটি কয়েকের জন্য চেষ্টা করে। আরেকটা বিষয় হচ্ছে যে ওরা 1 থেকে 17তমদের মানে 13-14দের জন্য এনটিআরসির কী যেন বলে বাস্তবায়ন করার জন্য, কি বাস্তবায়ন, এনটিআরসি এর এটা লেখে, মুমিন লেখে, কী যেন বলে, আচ্ছা আমি ভাষা ভুলে যাচ্ছি, যাই হোক। এখন সে লেখে যে আমরা ওইটা বাস্তবায়ন করার জন্য এই সব কিছু করতেছে, আন্দোলন করতেছি ওরা। তো এখন নিজ চোখে ওরা তো দেখে আসছে যে আমরা কি আসলে করি, সেই 1 থেকে 12তম তাদের দৌড়া। কিন্তু অবাক কাণ্ড, ওরা যে বলে আমরা গুটি কয়েকের জন্য চেষ্টা করি, আর তারা যে কাগজটা ওখানে শো করলো, সেখানে মাত্র 16 জনের একটা পক্ষে, নিয়োগ দেওয়ার পক্ষে একটা রায় আছে। তাহলে কারা গুটি কয়েকের জন্য চেষ্টা করে, আমরা করি নাকি আমির ইয়াসিন গ্রুপ করে? এটা বিচারের ভার আপনাদের কাছে দিলাম। কারণ আমরা নিশ্চয়, আমি যদিও এগুলোতে কখনোই খেয়াল করিনি, শাহনাজ পারভীন, জনি ছিল, জান্নাতুল ছিল, তো প্রত্যেকে পরে জিনিসটাকে খেয়াল করে দেখছে। 16 জনের একটা নিয়োগ নিয়ে তারা সিনিয়র সচিবের কাছে সেই কাগজটা পেশ করছে। তাহলে গুটি কয়েকের জন্য কারা চেষ্টা করছে, আমরা করছি না তারা করছে?
তা আমি এগুলো বলতে চাই না, আপনারা কি করবেন এটা আপনাদের সিদ্ধান্ত। আমি মনে করি যদি আবারও আন্দোলন করতে হয়, যতক্ষণ না পর্যন্ত আমি ব্যাপক সাড়া না পাবো যে হ্যাঁ আন্দোলনে সবার সক্রিয় অংশগ্রহণ থাকবে, সবাই আসবে, ততক্ষণ পর্যন্ত ভাই কোনো আন্দোলনে যাব না। এটা জানাবে, আমরা দেখব, সবাই স্বতঃস্ফূর্তভাবে করবে, তাদের জন্য যতটুকু আয়োজন করা যায় সব রকম ব্যবস্থা নেব। কিন্তু ভাই আপনার আয়োজন করলাম আর আপনারা আসলেন না, আমার আয়োজনটা বারবারই ব্যর্থ হবে, আমি এটাতে নাই। আর দ্বিতীয়ত আছে রিভিউ নিয়ে অনেকে আমাকে অনেক কথা বলে যে আপনি কেন সরাসরি রিভিউ করছেন না, আপনি কেন রিভিউর পক্ষে যাচ্ছেন না। তো আমার এই ক্ষেত্রে একটা কথা আমি পরিষ্কার বলি, আমি রিভিউ করলেই যে আরেকটা কিছু হবে তা কিন্তু না। আবার অনেকে সিরাজগঞ্জ থেকে একটা পাগল টাইপের লোক আমি বলি, সে আমাকে বলছে আপনি কোনো বলছেন না রিভিউ করি। আচ্ছা রিভিউ যে করতে হবে ভালো কথা, যারা আইনি লড়াই লড়ছে তারা নিবন্ধিত না, তারা নিয়োগ বঞ্চিত মানুষ না, তাহলে আমাকেই যে করতে হবে এমন তো না। তারপরেও আমি বলছি ঠিক আছে, আমরা আগে সব কিছু বুঝবো, আগে দেখব, তারপরে সমস্ত জায়গাটাতে আগে নিজেরাই সব কিছু দেখে যদি মনে হয় যে হ্যাঁ রিভিউতে এবার আমরা যাব, তাহলে সংগঠনের পক্ষ থেকে করা হবে। কিন্তু আমি জানলাম না বুঝলাম না হঠাৎ করে লোককে বলবো এই টাকা দেন রিভিউ করি অমুক তমুক, আবার লোককে বলে দেবো যে এই টাকা তোলেন রিভিউ করতে হবে, আমার পক্ষে সম্ভব না। যতক্ষণ আমি এটাকে উপযুক্ত জায়গাতে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করে যখন মনে হবে হ্যাঁ এবার সবাইকে নিয়ে এগোনো যায়, তখনই আমি এটাতে আগাবো, নাহলে আগাবো না, আমি পরিষ্কার কথা। আর দ্বিতীয়ত থাকলো ওই যে সবাই বলে এবার আসো, আমি সেইখানে বলি 3 বছর তো ধরেন গেল, অনেক প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলোতে ফোন করে মিটিংয়ের আয়োজন করে তাদেরকে বহুবার ডেকেছি, কখনো আসেনি, বরং প্রতিবারই প্রত্যাখ্যান করছে, রিজেক্ট করছে এবং বিভ্রান্তকর তথ্য ছড়ায়ে আমাকে বিভিন্ন রকমভাবে প্রশ্নের সম্মুখীন করছে। এবং আমি তাদেরকে, আমি এখনও আপনাদেরকে এই বিষয়ে বলি, যারা মিথ্যা তথ্য দেয়, যারা বিভ্রান্তকর তথ্য ছড়ায়, যারা নিজেরাই ভাষার যে কথাগুলো লেখে এইগুলোর থেকে কিন্তু এখনও বিরত হয়নি, বরং এটা চলছেই। সুতরাং যতক্ষণ সেটা চলবে ততক্ষণ কোনো দিনই এক হওয়া যাবে না। আর আমাদের এই ইয়েটা বলেন, আমরা তো সত্য যেটা সেটাকে তুলে ধরি, যেটা ফ্যাক্ট, যেটা ঘটছে, যেটা ঘটেছে, যেটা প্রমাণ আছে, আমরা ততটুকুই প্রকাশ করা হয়। আজকে আর অন্য কোনো কথা বলবো না। তো সুতরাং এই যে এখনও একটা ভিডিও ছাড়াই বিভ্রান্ত তৈরি করছে, সে নিজেও জানে না যে কথাগুলো আমার পক্ষে কতটা পজিটিভ। সেটা আমার পক্ষে অনেক পজিটিভ, একজন মানুষ আমাকে বুঝাইছে, তারপরও আমি আন্দোলন করছি, এবং সে বলছে তাহলে বোঝানোটাই আমার সময় দেওয়াটাই অনর্থক হয়ে গেল। এটা বাস্তব সত্য কথা, এবং সেটাই তিনি বলছেন, যথেষ্ট জ্ঞানী লোক, বোঝেন, তো সেটাই বলছে। তো এটা আমার জন্য খুব পজিটিভ একটা বিষয় আমি মনে করি। আর অন্তত আপনাদের এটাকেও তো ধারণা হলো যে তার সাথে যে আমি কথা বলি, অনেকে বলে ওরা যেতেই পারে না, তা আমরা যে যাই এবং 2 ঘন্টা 3 ঘন্টা প্রায় কথা বলি এবং বিভিন্ন বিষয় নিয়ে বলি, সেটার প্রমাণ যে আপনারা পাচ্ছেন সেটাই বড় জিনিস। ঠিক আছে, চেষ্টা করি সবসময়। তো আজকে আর নয়, ভালো থাকেন সবাই, আর পরীক্ষা শেষ হোক, তারপরে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করব। আর তার আগে অনেকের ফোন করতে নিষেধ করি, তারপরও করেন, আমি বুঝি যারা অনেক চিন্তার থেকে করেন, অনেকটা চিন্তা থাকে, অনেকটা অনিশ্চয়তা, অসহায়তা, এটার থেকেই হয়তো আবারও বারবার যোগাযোগ করেন। আমি তাদেরকে অবশ্যই সেই জায়গাটা বুঝি এবং তারপরেও বলবো পরীক্ষাটা শেষ হোক, তারপরে আপনাদের সবার সাথে কথা বলি, কি করি না করি সেটা জানাবো। তবে ভুলভাল লোকের সাথে জড়ানোর ইচ্ছা আমাদের নাই, এটা মাথায় রেখেন। লোক দরকার মাঠে, অন্য কোনো নেতা প্রয়োজন আমি মনে করি না। আর এবং ভুল কোনো সিদ্ধান্ত নেতৃত্ব আমি নিতে পারবো না।
ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আবারও সম্ভবত গতকালও আমরা একটা মন্ত্রণালয়ে ফোন করাইছিলাম যে আমাদের বিষয়টা আইনগত মতামত কত দূর পৌঁছাইছে। ঠিক তেমনিভাবে আবারও সামনের সপ্তাহে চেষ্টা করছি যে যাতে আমি যেতে পারবো না, অন্য কাউকে পাঠাবো, যে আমাদের আইনগত মতামতের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত হয় সেটা আমাদের জানতে হবে। তো এটা আমরা চাচ্ছি আইন মন্ত্রণালয় যাক, যেটাই পাই। আমার কথা হ্যাঁ বা না জানাই দিক, সমস্যা নাই। আন্দোলন যদি করতে হয় আন্দোলন হবে, অসুবিধা নেই, কিন্তু জানাই দিক। যে কোনো জিনিসের শেষ হয় তো ভালো না? তো যাই হোক, চলবে এটা। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, ভালো থাকেন সবাই।